আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, পাল্টা হুমকি নেতানিয়াহুর। এদিকে গাজা ইসরায়েলি ট্যাঙ্ক থেকে রাতভর গোলাগুলি। যুদ্ধবিরতির পর ইসরায়েলের প্রথম প্রাণঘাতী হামলা, হতাহত 6। সর্বশেষ জানিয়ে দেব অস্থির মধ্যপ্রাচ্য, এক দেশকে নিয়েই খেলছে 4 দেশ। স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, পাল্টা হুমকি নেতানিয়াহুর। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং একে সম্পূর্ণ অযোগ্য হিসেবে অভিহিত করেছেন। একই সঙ্গে নেতানিয়াহু ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি তারা ইসরায়েলের অবশিষ্ট জিম্মিদের মুক্তি না দেয় তবে ইসরায়েল গাজার বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত। স্থানীয় সময় সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক রেকর্ড বক্তব্যতায় নেতানিয়াহু বলেছেন, গাজা উপত্যকায় হামাস যে স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে সেটি আমরা গ্রহণ করব না। এটি আমাদের জন্য একের পর এক অগ্রহণযোগ্য। খবর আল জাজিরা। তিনি আরও জানান, ইসরায়েল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভেন ইউকের সামরিক যুদ্ধবিরতি নিয়ে উপস্থিত একটি পরিকল্পনা গ্রহণ করেছে, যার মধ্যে ইসরায়েলি জিম্মিদের মুক্তি এবং 50 জনের স্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর প্রস্তাব রয়েছে। তবে তিনি দাবি করেন, হামাস এখনও পর্যন্ত এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। নেতানিয়াহু বলেছে, ইসরায়েল যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনা মেনে নিয়েছে, কিন্তু হামাস তা প্রত্যাখ্যান করেছে। আমরা তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নিতে প্রস্তুত আছি। নেতানিয়াহু একে শান্তির পক্ষে কথা বললেও অন্যদিকে বলেন, হামাস যদি আমাদের জিম্মিদের আটকে রাখে তাহলে আমরা তাদের বিরুদ্ধে আরও শক্ত পদক্ষেপ নেব। অপরদিকে হামাস জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করবে না। তারা চায় যুদ্ধবিরতির সব ধাপ সম্পূর্ণভাবে বাস্তবায়ন হোক, যার মধ্যে রয়েছে গাজা থেকে ইসরায়েলি সেনাদের পুরোপুরি প্রত্যাহার এবং যুদ্ধের স্থায়ী সমাপ্তি অন্তর্ভুক্ত থাকবে। তবে নেতানিয়াহু একাধিক হুমকি দিয়ে বলেছেন, আমরা ক্ষুধাকে হামাসের বিরুদ্ধে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করছে। এখানে বিনামূল্যে খাবার থাকবে না। তিনি হুঁশিয়ারি দেন, তার বাহিনী আরও যুদ্ধ শুরু করতে পারে এবং গাজার জন্য নরকের দরজা খুলে যাবে। গাজা উপত্যকা নিয়ে এই পরিস্থিতির মধ্যে সোমবার থেকে গাজা মানবিক সংকট আরও গভীর হয়েছে, কারণ ইসরায়েল গাজায় সব ধরনের মানবিক সহায়তা প্রবাহ বন্ধ করে দিয়েছে। ফলে গাজায় ফিলিস্তিনিরা রমজানে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পাচ্ছে না এবং মানবিক সংকট তীব্র আকার ধারণ করেছে। এ বিষয়ে হামাসের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে এবং গাজার জনগণের জন্য সহায়তা পাঠানোর দাবি তোলা হয়েছে। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে, গাজা যুদ্ধে ইসরায়েলি হামলায় এখনও পর্যন্ত 48,365 ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং 1,11,780 জন আহত হয়েছেন। গাজার সরকারি গণমাধ্যম জানাচ্ছে, মৃতের সংখ্যা 61,709 জন হতে পারে, কারণ ধ্বংসস্তূপের নিচে বহু ফিলিস্তিনি আটকে রয়েছেন যারা মৃত বলে ধারণা করা হচ্ছে। এই পরিস্থিতি গাজা এবং পুরো মধ্যপ্রাচ্যের রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে এবং পরিস্থিতি কবে শান্ত হবে তা নিয়ে চিন্তা বিরাজ করছে। গাজা ইসরায়েলি ট্যাঙ্ক থেকে রাতভর গোলাগুলি। ইসরায়েলি ড্রোন হামলায় গাজার দক্ষিণ অঞ্চলীয় রাফা শহরে 2 ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া খান ইউনুসে বিমান থেকে আসা গুলিতে 3 জন আহত হয়েছে। সোমবার গাজার চিকিৎসা কর্মীরা হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে। ফিলিস্তিনি বাসিন্দারা জানিয়েছেন, গাজার পূর্ব ও দক্ষিণ সীমান্ত অবস্থান নেওয়া ইসরায়েলি ট্যাঙ্কগুলো সারা রাত ধরে গোলাগুলি ও সিল নিক্ষেপ করেছে। হামাস সমর্থিত একটি গোষ্ঠীর এক ফিলিস্তিনি কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, গাজা যোদ্ধাদের মধ্যে সর্বোচ্চ কর্মকর্তারা জারি করা হয়েছে, সতর্কবার্তা জারি করা হয়েছে। এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা খান ইউনুস উপকূলীয় এলাকায় একটি মোটর বোট লক্ষ্য করে হামলা চালিয়েছে। ওই বোট ওই এলাকায় নিরাপত্তা নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছিল এবং হুমকি তৈরি করেছিল। সামরিক বাহিনী আরও জানিয়েছে, গাজার দক্ষিণ তাদের বাহিনীর দিকে 2 জন সন্দেহভাজন এগিয়ে আসছিল এবং হুমকি তৈরি করেছিল। বিবৃতিতে বলা হয়, সন্দেহভাজনের লক্ষ্য করে গুলি চালানো হয় এবং ক্ষয়ক্ষতি হয়েছে বলে শনাক্ত করা হয়েছে। ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে জানুয়ারিতে শুরু হওয়া যুদ্ধবিরতির প্রথম ধাপ গত সপ্তাহে শেষ হয়েছে, তবে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে কোনো চুক্তি হয়নি। 19 জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী 900 বারেরও বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। গাজার সরকারি মিডিয়া অফিস এই তথ্য জানিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, 19 জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে 116 জনে পৌঁছেছে এবং অন্তত 490 জন হতাহত হয়েছেন। এদিকে ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার এক বিবৃতি
বিবৃতিতে বলেছে, গাজার মানবিক সহায়তা প্রবেশে বাধা দেওয়ার মাধ্যমে ইসরায়েল ভয়াবহ মানবিক সংকট সৃষ্টি করছে। তারা ইসরায়েলের এই সিদ্ধান্তের কঠোর নিন্দা জানিয়ে বলেছে, মানবিক সহায়তাকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করে ফিলিস্তিনের দুর্ভোগ বাড়ানো এবং তাদের উপর গণহত্যামূলক নীতি প্রয়োগ করা সম্পূর্ণ অযোগ্য। যুদ্ধবিরতির পর ইসরায়েলের প্রথম প্রাণঘাতী হামলা হতাহত ছয়। ইসরায়েলের বন্দর নগরী হাইফার একটি পরিবহন স্টেশনে ছুরি হামলা অন্তত 6 জন নিহত হয়েছেন এবং 4 জন আহত হয়েছেন। সোমবারের এই ঘটনায় সন্দেহভাজন হামলাকারীকেও হত্যা করা হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সন্দেহভাজন হামলাকারী একজন জার্মান নাগরিক বলে জানা গেছে। তাকে ঘটনাস্থলে হত্যা করা হয়েছে। ইসরায়েলি পুলিশ এই ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে অভিহিত করেছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, একজন সন্ত্রাসী একটি বাস থেকে নেমে বেশ কয়েকজন বেসামরিক ব্যক্তিকে ছুরিকাঘাত করেছে। পরে এক নিরাপত্তারক্ষী এবং একজন সাধারণ নাগরিক তাকে প্রতিহত করে। এটি গত 19 জানুয়ারি ইসরায়েল ও ফিলিস্তিন স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর প্রথম প্রাণঘাতী হামলা। এই হামলার ঘটনা এমন সময় ঘটল যখন 6 সপ্তাহব্যাপী যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ হওয়ার পরপরই পরবর্তী ধাপের জন্য আলোচনা স্থগিত হয়েছে। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন জানিয়েছেন, আনুমানিক 70 বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন এবং 4 জন আহত হয়েছেন। সন্দেহভাজন হামলাকারী সাফা নাম শহরের একজন ব্রুজ সম্প্রদায়ের বাসিন্দা ছিলেন। সেখানে একটি বড় ব্রুজ জনগোষ্ঠীর বসবাস রয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী এই ব্যক্তি সম্প্রতি কয়েক মাস বিদেশে কাটানোর পর গত সপ্তাহে ইসরায়েল ফিরে আসেন। ইসরায়েলি নাগরিক হয়েও তার সমর্থন জার্মান নাগরিকত্ব ছিল। অস্থির মধ্যপ্রাচ্য, এক দেশকে নিয়ে খেলছে 4 দেশ। ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল সিরিয়া বর্তমানে একটি বিশ্ব রাজনীতিতে উত্তপ্ত কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। সিরিয়ার চলমান সংঘাত রাজনৈতিক পট পরিবর্তনে ইসরায়েল ও তুরস্কের মধ্যে আরও জটিল হয়ে উঠেছে। সিরিয়ার নতুন ইসলামপন্থী সরকারকে সমর্থন দিচ্ছে তুরস্ক, যা ইসরায়েলের জন্য একটি বড় নিরাপত্তা হুমকি তৈরি করেছে। এই পরিস্থিতিতে ইসরায়েল যুক্তরাষ্ট্রের কাছে আর্জি জানাচ্ছে যেন সিরিয়ায় রাশিয়ার সামরিক উপস্থিতি বজায় রাখা হয়। ইসরায়েলের আশঙ্কা, তুরস্কের প্রভাব বাড়লে সিরিয়ায় ইসলামপন্থী গোষ্ঠীগুলোর শক্তি বাড়বে। সিরিয়ার বর্তমান পরিস্থিতি এবং এই সংকটের পিছনে কি ঘটছে এসব নিয়েই এই প্রতিবেদন। সিরিয়ায় গৃহযুদ্ধের পর দেশটির নতুন ইসলামপন্থী সরকারকে সমর্থন দিচ্ছে তুরস্ক। 2024 সালে বাহার আল আসাদকে উৎখাত করে ক্ষমতায় এসে এই সরকার। তুরস্কের এই ভূমিকা ইসরায়েলের জন্য একটি বড় হুমকি, কারণ তারা মনে করে তুরস্ক এই সরকারকে ব্যবহার করে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর জন্য নিরাপদ আশ্রয় তৈরি করতে পারে। ফলে মধ্যপ্রাচ্য আরও অস্থিরতা সৃষ্টি হবে। নতুন ইসলামপন্থী সরকারও ইসরায়েলকে সরাসরি লক্ষ্য করে বিভিন্ন বিবৃতি দিয়েছে। এতে ইসরায়েল আরও উদ্বিগ্ন হয়ে পড়েছে। ইসরায়েল মনে করে সিরিয়ায় তুরস্কের প্রভাব বেড়ে যাওয়ায় সেখানে ইসলামপন্থী শাসন গোষ্ঠীরত হতে পারে, যা হামাস ও অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বাস্তবনা হয়ে উঠবে। ফলে ইসরায়েলের নিরাপত্তা পরিস্থিতি আরও সংকটাপন্ন হয়ে পড়বে। বিশেষ করে ইসরায়েল আশঙ্কা করছে সিরিয়ার নতুন সরকার ইসলামিক মৌলবাদী চিন্তাধারায় বিশ্বাসী হতে পারে। ইসরায়েল মনে করে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ ইরান ও মুসলিম হাইব্রিড সিরিয়া ইসলামিক শাসনকে সমর্থন দিতে পারে। সিরিয়ায় রাশিয়ার উপস্থিতি দেশটিকে দুর্বল রাখতে সাহায্য করবে। এতে তুরস্কের শক্তির বিস্তার ঠেকানো যাবে। সিরিয়ায় রাশিয়ার 2টি প্রধান সামরিক ঘাঁটি তার্তুস ও লাতাকিয়া ইসরায়েলের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তারা চার এই বাহিনী সিরিয়ায় থাকুক যেন তুরস্ক অতিরিক্ত শক্তি সঞ্চয় করতে না পারে। রাশিয়া সিরিয়ায় যে সামরিক উপস্থিতি বজায় রেখেছে তা কেবল সিরিয়ার নিরাপত্তা নয়, বরং ইসরায়েলের স্বার্থেও সহায়তা বলে মনে করা হচ্ছে। ইসরায়েলের মতে তুরস্কের তুলনায় রাশিয়া সিরিয়ায় আরও বড় শক্তি হিসেবে কাজ করতে পারে। রাশিয়া এখন সিরিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা মজবুত করে সেখানে একটি শক্তিশালী প্রভাব বজায় রাখতে চাইছে। এতে ইসরায়েল নিরাপত্তা বোধ করবে বলে মনে করা হচ্ছে।